প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম অষ্টম অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের বরিশাল বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনিন্দা এন্টারপ্রাইজের 2024 সালের ডিসেম্বর মাসের লেনদেনগুলো এখানে দেওয়া আছে। প্রথম লেনদেনেই উদ্বৃত্ত দেওয়া আছে, তার মানে এটা আমাদের নগদান বইয়ের মধ্যে ব্যালেন্স বিডি হিসেবে বসে যাবে। দুইটাই ডেবিট ব্যালেন্স দেওয়া আছে যেহেতু উদ্বৃত্তের কথা বলা আছে। তারপর দেখতে পাচ্ছি নগদে বিক্রয়ের কথা বলা আছে। নগদে বিক্রয় এটাও কিন্তু আমাদের নগদান বইয়ের মধ্যে প্রাপ্তি পাশেই বসে যায়। প্রাপ্তি পাশে আমরা এখানে 20,000 টাকা বসাবো নগদের ঘরে। তারপর দেখতে পাচ্ছি ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন। যতটুকু আমরা অফিসের প্রয়োজনে উত্তোলন করব এটা একটা কন্ট্রা এন্ট্রি হয়ে যাবে। তাহলে কন্ট্রা এন্ট্রির পরিমাণ থাকবে 15,000 টাকা। আর এই যে 5,000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এটা আমরা প্রদান পাশে বসাবো ব্যাংকের ঘরে। তারপরে পণ্য ক্রয়ে নগদে এবং চেকে, অর্থাৎ দুইটাই দেওয়া আছে, তাই আমরা প্রদান সাইডে নগদের ঘরে বসাবো 30,000 এবং ব্যাংকের ঘরে বসাবো 20,000 টাকা। এরপর বিনিয়োগের সুদ পাওয়া গেল, তার মানে আমরা এখানে আমাদের নগদ টাকার প্রাপ্তি হয়েছে, নগদ টাকা পেয়েছি 3,000 টাকা, তাই প্রাপ্তি সাইডে নগদের ঘরে বসে যাবে 3,000 টাকা। তারপরে আরো একটা কন্ট্রা এন্ট্রি এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে ব্যাংকে জমা দেওয়ার কন্ট্রা এন্ট্রিটা আমাদের এখানে করতে হবে। কাদেরের নিকট থেকে প্রাপ্তি, সো এটাও কিন্তু প্রাপ্তির কথা বলে দেওয়া আছে, তাই প্রাপ্তির সাইডে আমাদের নগদের ঘরে 4,000 টাকা বসে যাবে। সবার শেষে আমরা ব্যাংকের দুইটা সুদ দেখতে পাচ্ছি, একটা আমাদের প্রাপ্তি সাইডে বসে যাবে যেটা মঞ্জুরিকৃত সুদ, সেটা বসে যাবে প্রাপ্তি সাইডে, এবং ধার্যকৃত চার্জ বসে যাবে প্রদান পাশে। আচ্ছা, এবার আসি আমরা ক নাম্বার সৃজনশীল। কতে বলা হয়েছে বিপরীত দাখিলার মোট পরিমাণ নির্ণয় করো। বিপরীত দাখিলা মানেই হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তাহলে এখানে আমরা দুইটা কন্ট্রা এন্ট্রি দেখেছিলাম, একটা হচ্ছে আমাদের অফিসের প্রয়োজনে উত্তোলন 15,000 টাকা, এটা একটা কন্ট্রা এন্ট্রি, এবং আরেকটা আমরা দেখেছি ব্যাংকের কাছে বা ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। তাহলে দেখো কন্ট্রা এন্ট্রি বা অফিসের কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কোনগুলো হবে। প্রথমে ডিসেম্বরের 7 অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে 15,000 এবং ব্যাংকে জমা দেওয়া হলো 20,000। তাহলে টোটাল যোগ করলে আমরা কন্ট্রা এন্ট্রি পরিমাণ পাচ্ছি 35,000 টাকা। এবার চলে যাব খ নাম্বার প্রশ্নে। উপযুক্ত লেনদেন বিবেচনা করে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। ওকে, তাহলে এবার আসো কোন কোন লেনদেন নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে যাবে সেটা একটু প্রথমে নির্বাচন করি। প্রথমে আছে উদ্বৃত্ত। উদ্বৃত্ত কখনো কন্ট্রা এন্ট্রির মধ্যে উল্লেখ হয় না, কন্ট্রা এন্ট্রির মধ্যে যায় না, তাই আমরা সেটাকে নিতে পারবো না। তবে এখানে যে পণ্য বিক্রয়ের কথা বলা হয়েছে, পণ্য বিক্রয় করলে আমাদের নগদ টাকার প্রাপ্তি ঘটে, তাই এটা অবশ্যই নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে নগদে পণ্য বিক্রয় এটা যাবে আমাদের নগদ প্রাপ্তি জাবেদায়। তারপর বলা আছে উত্তোলন। উত্তোলন কখনো আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় যায় না। আবার কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রিও কখনো নগদ প্রাপ্তি জাবেদায় বসে না। তারপরে দেখতে পাচ্ছি পণ্য ক্রয়, ক্রয় করলে আমাদের নগদ প্রদান হয়, তাই এটাও নগদ প্রাপ্তি জাবেদায় যাবে না। বিনিয়োগের সুদ পাওয়া গেল, এখানে যেহেতু বলাই হয়েছে পাওয়া গেল, সো এটা অবশ্যই আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। তারপর আরো একটা কন্ট্রা এন্ট্রি দেওয়া আছে, এটাও আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। এরপর দেখতে পাচ্ছি কাদেরের নিকট থেকে প্রাপ্তি। সো কাদেরের নিকট থেকে যেহেতু পেয়েছি, এটা আমাদের অবশ্যই আসবে আমাদের নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে, এবং ডিসেম্বরের 30 শুধুমাত্র ব্যাংকের সুদ যতটুকু পাওয়া গেছে মঞ্জুরিকৃত সুদ এতটুকুই শুধুমাত্র বসবে আমাদের নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে। তাহলে এখানে আমরা চারটা লেনদেন দেখতে পাচ্ছি, এই চারটা লেনদেন বসে যাবে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে। তাহলে প্রথমে দেখি নগদে বিক্রয়। নগদে যখন বিক্রয় করি আমাদের জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই নগদের ঘরে ডেবিট পাশে বসালাম, বিক্রয়ের ঘরে ক্রেডিট পাশে বসালাম। যেহেতু এখানে আমাদের ক্রেডিট সাইডে অলরেডি একটা কলাম আছে, তাই এখানে আর আমরা কোনো নাম লিখছি না, এখানে গ্যাপ রাখছি। তারপর বলা হয়েছিল
ডিসেম্বরের 22 আমরা বিনিয়োগের সুদ পেয়েছি। বিনিয়োগের সুদ পাওয়া গেলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তাই নগদের ঘরে বসালাম ডেবিট সাইডে এবং এখানে নামটা লিখে দিলাম বিনিয়োগের সুদ, কারণ এখানে আমরা অন্যান্যর ঘরে টাকাটা বসাচ্ছি। এখানে বিনিয়োগের সুদ নামে কিন্তু কোনো কলাম নেই, তাই এখানে আমরা অন্যান্যর ঘরে বসালাম এবং নামটা অবশ্যই স্পেসিফিক্যালি উল্লেখ করে দিলাম বিনিয়োগের সুদ হিসাব। তারপর বলা হয়েছিল কাদেরের কাছ থেকে পাওয়া গেল, কাদেরের কাছ থেকে 4000 টাকা পাওয়া গেছে। সো এখানে আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাই নগদের ঘরে ডেবিট সাইডে বসালাম, প্রাপ্য হিসাবে ক্রেডিট সাইডে বসালাম। এবার যেহেতু আমরা প্রাপ্য হিসাবের নামটা জানি কাদের হিসাব, তাই এখানে নামটা উল্লেখ করে দিলাম। তারপর সবার শেষে বলা হয়েছিল ব্যাংক সুদ মঞ্জুর করা হয়েছে, তাহলে এটার জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তবে এখানে যখন আমরা নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা করি, ব্যাংকের কোনো লেনদেনকে আমরা নগদ হিসাব ধরেই কিন্তু এখানে উল্লেখ করে থাকি। তাই এখানে যে ব্যাংক থেকে সুদ পাওয়া গেছে এটাকেও আমরা ধরে নিব যে নগদেই পাওয়া গেছে। তাই নগদ ধরে আমরা এখানে নগদের ঘরে বসালাম ডেবিট পাশে, এবং যেহেতু ব্যাংক সুদ নামে কোনো হিসাব নেই তাই আমরা অন্যান্য হিসাবের ঘরে বসালাম এবং নামটা স্পেসিফিক্যালি উল্লেখ করে দিলাম ব্যাংক সুদ হিসাব। তাহলে এটা ছিল আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। এবার আমরা চলে যাচ্ছি 2 ঘরা নগদান বইয়ের ক্ষেত্রে। তো এখানে 2 ঘরা নগদান বইয়ে আমাদের বলা হয়েছে কয়েকটা তারিখের কথা, যেমন এখানে প্রথমে বলেছে 1, 7, 20, 25 এবং 28। 1, 7, 20, 25, 28 এই কয়েকটা লেনদেনের জন্য আমাদের 2 ঘরা নগদান বই প্রস্তুত করতে হবে। প্রথমে উদ্বৃত্তের পরিমাণটা দেওয়া আছে, তাহলে উদ্বৃত্তগুলো আমরা বসিয়ে দিব ডেবিট সাইডে, 2টা উদ্বৃত্ত বসে যাবে। তারপর 7 তারিখে 2 ধরনের উত্তোলনের কথা বলা হয়েছে। প্রথমে যদি আমরা অফিসের প্রয়োজনে উত্তোলনের কথা বলি, এটা একটা কন্ট্রা এন্ট্রি হবে। সো কন্ট্রা এন্ট্রিটা দেখো, আমাদের অফিসের প্রয়োজনে উত্তোলন করলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো প্রথমে আমরা ডেবিট সাইডে নগদের ঘরে বসাবো 15,000 টাকা, তারপর ক্রেডিট সাইডে ব্যাংকের ঘরে বসাবো 15,000 টাকা। এবার দেখো বসিয়েছি নগদের ঘরে, তাই উল্টা নামটা লিখে দিলাম ব্যাংক হিসাব। আবার এই সাইডে বসিয়েছি ব্যাংকের ঘরে, তাই উল্টা নামটা লিখে দিলাম নগদান হিসাব। এবার যাব, তারপরে ছিল উত্তোলন করা হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। সো ব্যাংকের ঘরে ক্রেডিট সাইডে বসালাম 5,000 টাকা এবং উল্টা নামটা এখানে লিখে দিলাম উত্তোলন হিসাব। এরপরে আমাদের বলা হয়েছিল 7 তারিখের পরে বলা হয়েছিল 20 তারিখ নগদে পণ্য ক্রয় করা হয়েছে এবং চেকে পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে ক্রয় হিসাব লিখবো আমরা, ক্রয় হিসাব লিখে নগদের ঘরে 30,000, ব্যাংকের ঘরে 20,000 টাকা বসিয়ে দিলাম। তারপর চলে যাচ্ছি 25 তারিখ, এটাও একটা কন্ট্রা এন্ট্রি। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলে কন্ট্রা এন্ট্রি বা জাবেদাটা হয় ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব হয়ে যায় ক্রেডিট। তাহলে প্রথমে ডেবিট সাইডে ব্যাংকের ঘরে বসাবো, তারপর ক্রেডিট সাইডে নগদের ঘরে বসাবো। এবার দেখো ডেবিট সাইডে বসিয়েছি ব্যাংকের ঘরে, তাই উল্টা নামটা লিখে দিলাম নগদান হিসাব, এবং এই সাইডে বসিয়েছি নগদের ঘরে, তাই উল্টা নামটা লিখে দিলাম ব্যাংক হিসাব। এবার চলে যাই সবার শেষে 28 তারিখে বলা হয়েছিল আমাদের জন্য যে কাদেরের কাছ থেকে পাওয়া গেছে 4,000 টাকা। তো যেহেতু আমরা টাকা পেয়েছি নগদ টাকা, তাই নগদের ঘরে 4,000 এবং পেয়েছি কাদের হিসাব থেকে, তাই কাদের হিসাবের নামটা লিখে দিলাম। এবার আমাদের ব্যালেন্সিং করার পালা। তাহলে দেখো টোটাল যোগফল এখানে দাঁড়াচ্ছে 1,19,000 টাকা এবং এখানে আমাদের টোটাল যোগফল দাঁড়াচ্ছে 50,000 টাকা। এই ব্যালেন্সটাকে আমরা প্রথমে এখানে বসাবো, দেন এখান থেকে আমরা 30,000 এবং 20,000 মাইনাস করলে থাকছে 69,000 টাকা, এবং এই 50,000 থেকে 15,000, 5,000, 20,000 মাইনাস করলে আমাদের এখানে ব্যাংকের ব্যালেন্স থাকছে 10,000 টাকা। তাহলে এই ব্যালেন্সটাই কিন্তু পরবর্তী মাসের ব্যালেন্স বিডি হয়ে যাবে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাচ্ছে 69,000 এবং
10,000 টাকা ব্যাংক ব্যালেন্স। তাহলে দেখো প্রথমে আমরা দেখলাম নগদ প্রাপ্তি জাবেদা এবং তারপর আমরা দেখলাম 3 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই। আশা করছি এই সৃজনশীল প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই দুইটা প্রশ্নই কিন্তু আমাদের যে কোনো বিগত বোর্ড প্রশ্ন যদি অ্যানালাইসিস করো দেখবে একটা প্রাপ্তি বা প্রদান হিসাব এবং আরেকটা নগদান বই কিন্তু করতে বলা হয়, হয় 2 ঘর নগদান বই অথবা 3 ঘর নগদান বই। সো এই দুইটা আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সো আশা করছি পুরো সৃজনশীলটাই সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।